নমস্কার বন্ধুরা, আমার এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। বন্ধুরা, আজ মহিলাদের আসর শুধু কাজী নজরুল ইসলামের গান, কবিতা আর গদ্যের আলোচনায় সাজানো হয়েছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে জন্মেছিলেন এই অসাধারণ প্রতিভাসম্পন্ন কবি 1899 সালে। অসম্ভবের সম্ভাবনার যুগে এই শব্দবন্ধটি কাজী নজরুল ইসলামের নিজের সৃষ্টি। কেননা তৎকালীন অত্যাচারী ব্রিটিশ শাসকদের অবিচারের বিরুদ্ধে তিনি প্রবল সাহসিকতার কলম ধরেছিলেন, উজ্জীবিত করেছিলেন তরুণ বিপ্লবীদের আগুন ঝরা কবিতায়। ফলে অনিবার্যভাবে বিদ্রোহী কবি পরবর্তী সময় ব্রিটিশ কারাগারে বন্দীও হয়েছিলেন। এইসব ঐতিহাসিক তথ্য আমাদের বহুশ্রুত, কিন্তু আজকের মহিলাদের আসরে আমরা নজরুলকে স্মরণ করব একটু অন্য দৃষ্টিকোণ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় নজরুলের গান, কবিতা, গদ্য চর্চায় নারী। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শ্রীরামপুর কলেজের অধ্যাপক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং বিশিষ্ট নজরুল গবেষক ঈশা দেব পাল। দিদি নমস্কার, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। কবি নজরুলের ৭৭ বছরের মর্ত্যজীবন অতিবাহিত হয়েছে দুই বাংলাতেই, কিন্তু তার বর্ণময় সাহিত্যিক জীবন ছিল মাত্র 23 বছর। কারণ আমরা জানি মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় কবির কর্মজীবনের অবসান ঘটে অকালে। তবুই স্বল্প সময়ে বহু কালজয়ী কবিতা রচনা করেছেন কবি, জনপ্রিয় সঙ্গীত সৃষ্টি করেছেন, গদ্যচর্চা করেছেন প্রবল বিক্রমে। এমনকি পত্রিকার সম্পাদনাতেও তার সক্রিয় প্রতিভার বিচ্ছুরণ দেখেছে বাংলা সাহিত্য। আজকের আলোচনার বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখেই প্রথমেই দিদি আপনার কাছে জানতে চাইব কাজী নজরুলের কবিতায় নারীর অবস্থান। হ্যাঁ, এটা খুব একটা অন্যরকম বিষয় যে নারীকে কবি কিভাবে দেখেছেন। আসলে কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে আলোচনা করলেই বা যাই আমরা কবিতা গান যেখানেই যাই, কবির জীবনের ওই যে অদ্ভুত বৈচিত্র্যময় এক জীবন, বোধহয় বাংলা সাহিত্যে আমরা আর কাউকে এত বৈচিত্র্যময় জীবন সত্যি কাউকে পাইনি, যিনি একই সঙ্গে যুদ্ধ করতে গেছেন, লেটোর দলে গান গেয়েছেন, ছোট বয়সেই দারিদ্র্যের জন্য চাকরি নিয়েছেন, অর্থাৎ পথে ঘাটে ঘুরে এবং বিচিত্র বিষয় পড়াশোনা করেছেন। সর্ব অর্থেই তিনি বিপ্লবী, মানে বিদ্রোহী কবিতা লেখার আগে থেকে তিনি জন্মগত সূত্রেই তার ভেতরে একটা বিদ্রোহের বীজ ছিল। তো সেই যখন নারীকে আলাদা করে আমরা ধরতে যাই নজরুলের কবিতায় কিভাবে তাকে পাচ্ছি, তখন না তার ওই প্রেক্ষাপটটাও আমাদের মনে রাখতে হয়। কবি কিন্তু তথাকথিত কোনো শব্দ বন্ধে নারীবাদী বা তাদের আজকের যেসব প্রচলিত শব্দ ব্যবহার করি আমরা, যে ফেমিনিস্ট বা নারী বিদ্বেষী, কোনোটাই তাকে সেই তকমায় ফেলা যায় না। তিনি তার আপন উপলব্ধি জীবন থেকে দেখেছেন নারী কিরকম। এত উল্লেখযোগ্য কয়েকটা কবিতা আছে নজরুলের। প্রথমেই আমার নারী কবিতাটাই বলার, এবং খুব মনে রাখতে হবে নারী কবিতাটা যে কাব্যগ্রন্থে আছে সেই কাব্যগ্রন্থের নাম সাম্যবাদী। অর্থাৎ তিনি সর্ব অর্থেই সাম্যবাদী। তিনি যেমনি সমস্ত সময় পীড়িতের পাশে ছিলেন, যারা কষ্ট পাচ্ছে, যারা পিছিয়ে পড়ে আছে তাদের পাশে, এবং সেই কাব্যগ্রন্থের একটা কবিতা নারী। দু একটা লাইন বলতে ইচ্ছে করে। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। হ্যাঁ, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা না স্বতঃস্ফূর্ত জীবন দর্শন। এটা কিন্তু তিনি কোনো ইজম শিখে, কোনো বাদ শিখে তাকে শেখানো হয়নি। এবং তার সমসাময়িক, নজরুলের সমসাময়িক যে কবিতা, মানে যে দুজন কবিকে আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী বা পরবর্তী সময়ে, একদম ইমিডিয়েট পরবর্তী সময় পাই উল্লেখযোগ্য, আর একজন যদি জীবনানন্দ, তিনি একদম নীরব অন্য ভাষায় কথা বলেছেন, আর নজরুল যেন একদম সম্পূর্ণ অন্য ভাষায় আমাদেরকে একটা নাড়িয়ে দিয়েছেন। তো এই নারী কবিতাটা এই জন্য খুব উল্লেখযোগ্য একটা কবিতা। আর একটা কবিতা ভীষণ, এবং এই কবিতাটা আর একটা দুটো লাইন নারী কবিতা নিয়ে বলতে ইচ্ছে করে, যে মানে নারী কবিতা না তিনি যেন নিজে কোথায় একটা ঈশ্বর হয়ে উঠেছেন। মানে এখানে যেন তার কোনো ব্যক্তিগত সূত্রতা নেই, তিনি একটা পরিষ্কার একটা ভবিষ্যৎ দর্শন বলছেন। একদম বলছেন এরম লাইন, সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়,
হ্যাঁ, একদম ভবিষ্যৎবাণী করছেন, এই রকম একটা মানে কবিতা এটা। আর একটা কবিতা নারী নিয়ে বলতে গেলে তো অনেকটাই বলার আছে। আর একটা কবিতা, বিদ্রোহী কবিতা, আমরা সবাই জানি কবি সর্ব অর্থে সেখানে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং তার গায়ে তকমা পড়ে গেল বিদ্রোহী কবি নজরুল। হ্যাঁ, বিদ্রোহী কবি মানে সর্ব অর্থে যে বলছেন বল উন্নত মমশির বলবীর বলে শুরু হচ্ছে কবিতাটা, মানে প্রথমে বলবীর বল উন্নত মমশির এইভাবে শুরু হচ্ছে। সেখানেও কিন্তু কবি যেন নিজেই, মানে তিনি নারীর অনুভবটাও সেই বিদ্রোহের আবহে কিন্তু ব্যক্ত করছেন। তিনি এরকম লাইন সেখানেও বলছেন, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত্তচুম্বনচর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর। মানে এই অনুভূতিগুলোকে, একদম নারী সুলভ অনুভূতিগুলোকেও তিনি বিদ্রোহী কবিতাতেও এনেছেন। কারণ এই অনুভূতিগুলো যেগুলো চিহ্নিত, যা যা হয় না, যা যা উপেক্ষিত, সবগুলোর পাশে আছেন নজরুল। এটাই যেন তার একটা বক্তব্য ছিল এই কবিতা, বিদ্রোহীতেও তাই, নারী কবিতাতেও তাই। আর একটা উল্লেখযোগ্য খুব কবিতা আছে, সেটা হচ্ছে বারাঙ্গনা কবিতা। নজরুল ইসলামের বারাঙ্গনা কবিতাটা একটা সময় বিতর্কিতও হয়েছিল, আবার খুব আলোচিত হয়েছিল। সজনীকান্ত দাশের বিখ্যাত যে শনিবারের চিঠি, যেখানে প্রায় সব কবিতার প্যারোডি করা হতো, কবিতা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হতো, সেখানে বারাঙ্গনাকে নিয়ে খুব কুৎসিত ইঙ্গিতে নজরুলকে আক্রমণ করা হয়েছিল। কিন্তু নজরুল সেটা গায়ে মাখেননি, তার বন্ধুরা কখনো কখনো তাতে আহত হয়েছিলেন। কিন্তু এই কবিতাটা বুঝিয়ে দেয়, আজকে আমরা যেসব বাদ নিয়ে এত কথা বলি, নজরুল কত আগে এই কথাটা ঘোষণা করেছেন। এবং প্রথম লাইনটা দেখুন, কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে, নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি, তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা আমাদের জ্ঞাতি। এবং কাজী নজরুল ইসলামের পাঠক যারা, তারা জানেন কাজী নজরুল ইসলাম শুধু উচ্চারণ যা করেন সেটা তিনি বিশ্বাস করেন, সেটা তিনি তার জীবন, ওই দর্শন থেকে, ভেতরের অনুভূতি থেকে, তীব্রতা থেকে কবিতাগুলো, মানে প্রত্যেকটা শব্দটা একটা দীর্ঘ কবিতা, মানে অনেকটাই বড়, তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা উচ্চারণের মধ্যে কবির ওই প্রচণ্ড যন্ত্রণা, বারাঙ্গনা যারা, তাদের পাশে দাঁড়ানোর যে আকাঙ্ক্ষা। এবং প্রথম লাইনটাই সম্বোধন করছেন তাদের মা বলে, যেটা সজনীকান্ত দাশ ব্যঙ্গ করেছিলেন তার মায়ের সঙ্গে গুলিয়ে, মানে কবি ব্যক্তিগত জীবনের দিকে ইঙ্গিত করেছিলেন, যেটা খুব কুৎসিততম একটা ইঙ্গিত। কিন্তু কবির অনুভূতিটা বোঝা যায়। হ্যাঁ, এই কবিতাটাও আমরা ভুলে না যাই আমাদের এই নারীবাদের ইতিহাসে বা নারী নিয়ে আলোচনায়। হ্যাঁ, কবির এই অনুভূতিটা, এই তীব্রতাটা আমরা ভুলে না যাই, এই বেদনাটাও আমরা আজকেও যখন আমরা ভুলতে পারিনি, সেটা কোনোদিনই বোধহয় মুছে যাবে না। তো দিদি, এই প্রসঙ্গে আমার যেটা জানতে খুব ইচ্ছে করছে, প্রেমিকা আর নারী, এইটা কিভাবে কবির লেখায় ধরা পড়েছে, বিশেষ করে কবিতায়? আসলে আমরা যে কবিতাগুলো এতক্ষণ বলছিলাম, যে নারী কবিতা বা বারাঙ্গনা কবিতা বা বিদ্রোহী কবিতার অংশ, এগুলো কিন্তু কোনোটাতেই কবির ব্যক্তিগত কোনো অনুভূতির ব্যক্ত করছেন না এখানে সামগ্রিকভাবে। এখানে একেবারেই, হ্যাঁ, নারী জাতির প্রতি তার যে অনুভূতি সেটা ব্যক্ত হয়েছে। কিন্তু নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি, বিপ্লবের কবি বলি, কিন্তু একই সঙ্গে অসম্ভব রোম্যান্টিক কবি, অসম্ভব অনুভূতিময় একজন কবি, যার প্রচুর কবিতা এবং গানে প্রেমিকার প্রতি গোপন ভালোবাসা, এবং যেটা খুব মধুর নজরুল ইসলামের গানে এবং কবিতায়, সেটা হচ্ছে তার অভিমান। হ্যাঁ, প্রেমিকার প্রতি একটা অভিমান বারবার উঠে এসেছে একজন কবির জীবন। এটা সত্যি কথা যে রবীন্দ্রনাথ বলেই গেছেন, কবিরে পাবে না তার জীবন চরিতে। আমি একেবারে ব্যক্তিগত জীবনের ঘটনা দিয়ে তো আমরা ব্যাখ্যা করতে পারি না, কিন্তু ব্যক্তিগত জীবনের কোনো কোনো ঘটনা তার কবিতার একটা উদ্বোধক হিসেবে কাজ করেছিল, সেখানে তার প্রভাব পড়েছিল অবশ্যই। একজন নারীর কথা বলা হয় যাকে আর পরে পাওয়াই যায় না, তার আর অন্য কোনো পরিচয় আমরা জানি না। নজরুল ইসলামের খুব বন্ধু যিনি ছিলেন প্রাণতোষ চট্টোপাধ্যায়, তিনি কাজী নজরুলকে নিয়ে একটি কাজ করেছিলেন। তিনি তাতে একজনের নাম বলেছিলেন, ফজিলতুন্নেসা বলে একজন নারী, যিনি অত্যন্ত মেধাবিনী ছিলেন, এবং নজরুল ইসলাম যার সঙ্গে আলাপের পরে তিনি তাকে প্রচণ্ডভাবে পছন্দ করে ফেলেছিলেন। বা কাজীকে তো আমরা চিনি তার ছোটবেলা থেকেই, তার যে প্রচণ্ড আবেগ সেটা এক্ষেত্রেও হয়তো বর্ষিত হয়েছিল। কিন্তু এই মেধাবিনী নারী অত্যন্ত উচ্চ অভিলাষিনী ছিলেন। তিনি অঙ্ক নিয়ে পড়েন, পরে তিনি বিদেশে চাকরি নিয়ে চলেও যান, তাকে কবি জীবনে পাননি। তো এনার পরিচয়টাও অজ্ঞাতই প্রায় থেকে যায়। তো ইনি হয়তো খানিকটা বা আরো
কোনো কোনো নারী তার প্রভাব তার মধ্যে পড়েছিল, কিন্তু গানগুলোর মধ্যে ওই যে একটা তীব্র একটা বেদনা, একটা অভিমান, হ্যাঁ, এবং সেই নারীকে যেন জয়ী করে দেওয়া, তিনি নিজে হেরে আছেন, হ্যাঁ, প্রেমিক হিসেবে তিনি ভিখারি। এখানে যে বিদ্রোহী কবি বলবীর বলোন্নত মম শির বলছেন, তিনি কিন্তু প্রেমিকার কাছে একদম সর্ব অর্থে সমর্পিত। হ্যাঁ, যে এই মাধুর্যটাও এই কবিতার বৈশিষ্ট্য। এই কবিতাগুলোর বা গানগুলোর, নজরুলগীতি গাইতে গেলেই আমাদের যে বারবার নিজস্ব ব্যক্তিগত সকলের স্মৃতি উদ্বেলিত হয়, তার কারণ হয়তো এই ব্যর্থ প্রেম কবির জীবনের। হ্যাঁ, বিজয়িনী কবিতাটা খুব উল্লেখযোগ্য এক্ষেত্রে। কবিতাটা আবার একটু না মানে মুখে উচ্চারণ না করলে বোঝানো মুশকিল হয় যে এর মাধুর্যটা কোথায়। হেমোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। এত স্পষ্ট করে বলছেন। তার শেষটা একটু বলছি, ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল, আজ বিদ্রোহীর এই রক্ত রথের চূড়ে, বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে, যত তুনো আমার আজ তোমার মালায় পুড়ে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। বাহ! এতবার উপমাকেও ব্যবহার করেছেন ঘুরিয়ে, এবং এই শব্দটা আমার খুব ভালো লেগেছে, যে মানে প্রত্যেকটা অংশই খুব স্পর্শ করে যায় আমাদেরকে, যে ওগো জীবন দেবী। তো আমাদের সেই রবীন্দ্রনাথের জীবন দেবতার কথা মনে পড়ে। হ্যাঁ, কবি কিন্তু এখানে ব্যক্তিগত প্রেমে সেই নারীকেই জীবন দেবী বলছেন, যিনি তার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা যার দিক নির্দেশ করছেন। হ্যাঁ, এবং এই ব্যর্থতা, তার চোখের জলেই একমাত্র কবির জয়, মানে এই অংশটায় যে এই পরাজয়টাও যেখানে জয় বা মাধুর্য, এইটা মানে এই কবিতার মাধুর্য। এবং গানে বিশেষ করে নজরুল গীতিতে এই অভিমান বলুন বা বেদনা বলুন, এটা খুব বেশি উঠে এসেছে গানে। ঠিক, গানের প্রসঙ্গে যাব। আপনি একটু আগে আমাদের পূজারিণী কবিতার কথা বলছিলেন, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন আপনার দৃষ্টি থেকে। হ্যাঁ, এবার পূজারিণীটাও একটি দীর্ঘ কবিতা। এই কবিতাটার মধ্যেও না ওই জন্মান্তরের বেদনা এবং চেনা, আমি ওই একটু বললেই বোধহয় যারা নজরুল ইসলামকে পাঠ করেন, ভালোবাসেন, তারা বুঝতে পারবেন। জাস্ট কয়েকটা লাইন আগে বলছি। এতদিনে অবেলায় প্রিয়তম, ধুলি অন্ধ ঘূর্ণি সম দিবাজামি, যবে আমি নেচে ফিরি রুধিরাক্ত মরণ খেলায়, এতদিনে অবেলায় জানিলাম আমি তোমা জন্মে জন্মে চিনি, পূজারিণী। বাহ! মানে এই বেদনাটাকে না, মানে আমার মনে হয় উনি যা বলে গেছেন তারপরে ব্যাখ্যা করাও মুশকিল, মানে পুরোটা নিবেদন করেছেন। ঠিক তাই। এবং যে কথাটা আমি প্রথমে একবার বলতে চাইছিলাম, যে এই যে এত বিচিত্র অভিজ্ঞতা এই কবি কাজী নজরুল ইসলামকে আমি যদি খুব নিরপেক্ষ একটা বিচার, এই আবেগটা আমাদের যে সত্যি দুই বাংলা কেন্দ্র করে বা গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের, যে বাংলাভাষী মানুষের যে প্রচণ্ড আবেগ কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে, সেটা যদি সরিয়েও রাখি, তাকে যদি শুধু একদম বিচার করে ফেলি, তাহলে কিন্তু আমরা দেখব যে তার শব্দ ব্যবহার কি অসাধারণ। সত্যি তাই। তার শব্দ ব্যবহারে আরবি ফার্সি শব্দ মানে অসম্ভবভাবে এসেছে। এবং জীবনের প্রথম যখন যুদ্ধে গেছিলেন, মেসোপটেমিয়ায় গিয়ে এক মৌলভী সাহেবের কাছে হাফিজের কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেছিলেন। তখন তিনি ফার্সি শেখেন, এবং তার প্রথম কবিতা হাবিলদারও কিন্তু সেই হাফিজের একটা স্পষ্ট ছায়া। তো এই অনুভূতিটা, এই যে অন্যান্য ভাষার প্রতি যে প্রচণ্ড দক্ষতা, তার সঙ্গে বাংলা ভাষার দক্ষতা, এটা না কবির প্রেমকেও মহান করেছে। এই পূজারিণী, বিজয়িনী শব্দগুলি, যে শব্দ ব্যবহার, রবীন্দ্র কাছাকাছি ঘনিষ্ঠ শব্দ এবং আরবি ফার্সি শব্দ পাশাপাশি বসে, উর্দু শব্দ পাশাপাশি বসে, এটা একটা অন্য বাংলা ভাষার আবেদন তৈরি করছে। ঠিক তাই। পূজারিণীটা বলতে গেলে আমার ওই কথাগুলো বলেই মানে পুরো বিস্তার, মানে নিবেদন তো আছেই, আবেদন আছেই। হ্যাঁ, এবং পূজা শব্দটার, পূজারিণী বিষয়টার মধ্যেই সে নিবেদন, মানে নামটার মধ্যেই সে নিবেদন। একদমই তাই। দিদি, আপনি পূজারিণী কবিতায় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কবিকে, যিনি একাধারে দেবী এবং প্রেমিকা রূপে নারীকে প্রতিষ্ঠিত করেছেন, অথচ সেখানে পাশাপাশি এসেছে বিরহ, প্রেম, আবেগ, অভিমান, নদীর অনুষঙ্গ এবং আশ্রয়ের আকুতি, যেটা আপনি এইমাত্র বললেন। প্রকৃতির মধ্যেও কি কবি নজরুল সেই আশ্রয় অনুভব করতেন এবং একাত্ম হতে চাইতেন? প্রসঙ্গত মনে পড়ছে বিখ্যাত কবিতাটি বাতায়ন পাশে গোবাক তরুর শাড়ি। এই কবিতাটি যদি আপনি একটু ব্যাখ্যা করেন।
এই কবিতাটা পড়তে গেলেই না আবার সেই একাধিক শব্দ ব্যবহার প্রথমে তো চমক দেয়, এবং কবিতাটার মধ্যে না একটা যেন বিষণ্ণতা, অভিমান এবং আবেগ প্রকৃতি তো মিলেমিশে আছে। হ্যাঁ, কবিতাটা দেখুন শুরুই হচ্ছে যে বিদায় শব্দটা দিয়ে, বিদায় হেমোর বাতায়ন পাশে নিশীথ জাগার সাথী। যে নজরুলকে আমরা শুরুতে দেখেছি যে ওই প্রচন্ড আবেগ দাপট, এখানে যেন সেই আবেগ প্রশমিত এবং কোথাও গিয়ে ওই খুব বেদনার্ত কিছুটা। ওগো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি, একটা যাবার অনুষঙ্গ, চলে যাবার অনুষঙ্গ। আজ হতে হলো বন্ধ আমার জানালার ঝিলিমিলি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। বাহ, পুরো শব্দগুলো দেখুন, অস্ত আকাশে অলিন্দে তার শীর্ণ কপল রাখি, কাঁদিতেছে চাঁদ। চাঁদ তো নজরুলের কবিতায় বারবার বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে, এসেছে। আমি গানের চাঁদের প্রসঙ্গ বলবো, চাঁদ যেন সেই চির প্রেমিক বা প্রেমিকা যিনি সব সময় নজরুলকে আহ্বান করছেন, যার অভিমান তাকে স্পর্শ করছে এবং তিনিও অভিমানী হলে যেন সেই চাঁদকেই ডাকছেন। কাঁদিতেছে চাঁদ, মুসাফির জাগো নিশি আর নেই বাকি, নিশিথিনী যায় দূর বনছায় তন্দ্রায় ঢুলু ঢুলু, ফিরে ফিরে চায় দুহাতে জড়ায় আঁধারের এলো চুল। আহা, মানে উপমা এবং চিত্রকল্প যদি আলাদা করে নজরুল ইসলামের কবিতাতে এবং গানে ব্যবহার করা যায়, তখন ওই বিদ্রোহী তকমাটা আমরা ভুলে যাই। যে বিদ্রোহী তো কবি ছিলেনই, বিদ্রোহী তার যে সময়ের পরিপ্রেক্ষিতে যে আবহে তিনি বিদ্রোহী কবিতাগুলো বা বিপ্লবের কবিতাগুলো লিখেছেন, সেই বীর রসের কবিতা বাংলা সাহিত্যে সত্যিই বিরল। বীর রস বলতে আমরা যে কবিতা বুঝি, এখনো কাজী নজরুল ইসলাম সবার আগেই, মানে রবীন্দ্রনাথ তাকে সবসময় এই জায়গাটা চিহ্নিত করেছেন, স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আমার ওই এটাই মনে হয়, রোম্যান্টিক কবিতা, প্রেমের কবিতা বা এই বিষণ্ণতার কবিতা এবং এই উপমা চিত্রকল্পের এই অসাধারণ ব্যবহার, আমরা এক্ষেত্রে একটা তকমা করে দিতে অনেক সময় একজন কবিকে একটা কুঠুরি করে দিই। এই কবিতাটা তো মানে সেই বলতে গেলে, নিশিথিনী যায় দূর বন ছায় তন্দ্রায় ঢুলু ঢুলু, ফিরে ফিরে চায় দুহাতে জড়ায় আঁধারের এলো চুল। বাহ, কল্পনায় হ্যাঁ কবিতাটাকে একটা মানে মহত্ব বলবো বা কবিতাটা গভীরে নিয়ে যায়। আমাদের আরো অনেক কিছু, গোটা কবিতাটা দেখুন বড় দীর্ঘ কবিতা, পড়তে পড়তে না থামা যায় না, মানে এগুলো পরপর যেন মনে হয় একটা করে পরত খুলে যাচ্ছে। এই পৃথিবীকে দেখার মানে প্রকৃতি ওনার কাছে একটা নারী হিসেবেই নারী হয়ে গেছে, নারীও প্রকৃতির মতোই মিলেমিশে গেছে। হ্যাঁ, নারীও প্রকৃতির মতোই রূপময়ী এবং আবেদনময়ী। ঠিক ঠিক। সাম্যবাদী কবি নজরুলের আরেক জ্যোতির্ময় অধ্যায় সঙ্গীত এবং নিজস্ব ধারায় সুর সৃষ্টি, যা নজরুল গীতি এবং শ্যামা সঙ্গীত হিসেবে স্বতন্ত্রতা পেয়েছে। সঙ্গীতে কবির চেতনায় নারী কিভাবে ধরা দিয়েছে, যদি সেটা একটু আলোচনা করেন এবারে। আসলে একটু আগে অবধি আমরা যে আলোচনাগুলো করছিলাম, হ্যাঁ মানে সঙ্গীতে যেন সেগুলো সব একই জায়গায় এসে একটি বিন্দুতে এসে যেন জমা হয়েছে। একটু আগেই যে আমি কবিতার কথা বলছিলাম যে নারী এবং প্রকৃতি মিলেমিশে যাচ্ছে, আবার ওই একটা গান খুব বিখ্যাত কণ্ঠেও আছে, বিখ্যাত গায়কদের কণ্ঠে আমরা বারবার শুনি, দেখুন ওই চাঁদকেই ব্যবহার করা, আধখানা চাঁদ হাসিছে আকাশে আধখানা চাঁদ নিচে, প্রিয়া তব মুখে ঝলকিছে। এটা যখন হ্যাঁ সাহিত্যের বিচারকরা বসবেন, তারা কোথায় উপমা, কোথায় চিত্রকল্প, কোথায় উৎপ্রেক্ষা সব আলোচনা করবেন অলংকার নিয়ে। কিন্তু শ্রোতা যখন এই গান শুনবেন, প্রেমিক যখন এই গান শুনবে, প্রেমিকা যখন এই গান শুনবে, তখন কিন্তু এই গানের অন্য একটা মানে তার কাছে কিন্তু চিত্রকল্পের এই ব্যবহার তার একদম হৃদয়ের মর্মতলে ঢুকে যায়। এবং গোটা লাইনটা এটা বারবার, তারা সূর্য চাঁদ গগনে জ্বলিছে অগণন তারা, দুটি তারা ধরণীতে প্রিয়া তব চোখে চমকিছে। আহা, হ্যাঁ, যে তোমার চোখে দুটো তারা চমকাচ্ছে। একজন কবি মানে একজন পুরুষ কতটা প্রেমিক হলে তার প্রেমিকাকে এইভাবে তিনি ভাবতে পারেন। এবং এই গানগুলো কোনোদিন বোধহয় কোনোদিন কি তার আবেদন হারাবে, মানে কখনো না। হ্যাঁ, আজকে আমাদের এত বছর পরে মনে হয় যে নজরুল ইসলামের অন্য কোনো গানই হয়তো আজকে আর আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের সেই ইংরেজ শাসিত সময়ের প্রেক্ষাপট নেই, আজকে আমাদের এত বিদ্রোহ বিপ্লবের হয়তো আছে, নিশ্চয়ই অন্য মর্মে থাকে,
কিন্তু ওই আবহাওয়া হয়তো নেই। তবু তো আমরা সেই কবিতাগুলো, নজরুল ইসলামের কবিতা বারবার নিজেদের উদ্বুদ্ধ করতে শুনি। তেমনি এই গানগুলো এবং প্রকৃতিকে ব্যবহার, যারা পরবর্তীকালে কবিতা লিখেছেন তারা জানি না কতটা অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু নজরুল ইসলাম এখনো আমার মনে হয় পাঠকের আরো পড়া বাকি, আমাদের আরো শোনা বাকি, মানে এখনো বাকি থেকে গেছে তাকে পাওয়াটা। এছাড়াও তো অনেক গান আছে যেগুলো সত্যি প্রকৃতি, মানে ওই গান নিয়েই তো এক একটা কথা বলার মতন। যে দ্বীপবাসিনী খুব বিখ্যাত গান, প্রকৃতি এবং নারী কিভাবে মিলিয়ে দিতে পারেন, এবং একটা সময় মনে হয় না যে উনি আলাদা করে মেলাচ্ছেন, এটা এর মধ্যে কোনো মিশ্রণ আছে, এটা একেবারে যেন কবি ভিতর থেকে উচ্চারণ করছেন। বা ওই আলগা খড়গ খোঁপার বাঁধন, সব যুগান্তকারী গান এগুলো একদম। হ্যাঁ, পরের শব্দটাই দিল এই মেরা ফাঁস গাই যখন বলছেন তখন ওটা আলাদা আবহ নিয়ে চলে আসছে। হ্যাঁ, সঙ্গীতের আরো প্রসঙ্গ আছে, একটু যদি শ্যামা সঙ্গীতের প্রসঙ্গে আমরা ছোট্ট করে আসি খুব ভালো হয়। হ্যাঁ, শ্যামা সঙ্গীত বলুন বা ভক্তিগীতি, মানে কাজী নজরুল ইসলামের আসলে তো সত্যি কোনো জাত ছিল না বা কোনো ধর্ম ছিল না। তিনি বিশ্বাস করতেন একটা শক্তিকে। তিনি কিন্তু গান লিখে, সেখানে হিন্দু না মুসলমান এটা তিনি নিজেই যেহেতু এটাকে অস্বীকার করেছেন, এই বিচারটাকে বারবার করে, তাই ভক্তিগীতি যখন শুনি না, যে ধর্মেরই মানুষ হন তিনি কিন্তু আপ্লুত হয়ে যান এবং বিশ্বাস করাই যায় না যে সম্পূর্ণ অন্য ধর্মের কোনো মানুষ শ্যামা মা বা কালী মাকে কল্পনা করে এই স্তরের গানগুলো লিখেছেন। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ছে, মানে বলতে ইচ্ছে করছে, যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার জীবনে লিখেছেন। যে লাভপুরে তখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানে উনি থাকতেন, তো একদিন হঠাৎ টেলিগ্রাম আসলো নজরুল ইসলাম আসছেন, কবি আসছেন, এবং কবি এবং তার এক বন্ধু নলিনী গুপ্ত দুজনে আসছেন। কিন্তু সেদিন তারাশঙ্করের বাড়িতে একটা বিপর্যয় ঘটে গেছে, তার এক শিশুপুত্র হঠাৎ মারা গেছেন। তো কিন্তু কাজীকে সে খবর দিতে পারেননি। কাজী এসে পড়েছেন লাভপুরের স্টেশনে, তখন ছোট রেলের স্টেশন যেটা, সেই স্টেশনে এসে কাজী খবরটা পেয়ে বলছেন তাহলে আর বাড়ি যাব না, সবাইকে বিলম্বিত করব না, স্টেশনেই থাকবো। তো তারাশঙ্কর এসে সেটা শোনেননি, বাড়িতে নিয়ে গেছেন। তো কবি তো মানে ওইরকম একটা শোকার্ত পরিবেশ, কাজী তো ওরকম আবেগী মানুষ, প্রচণ্ড আবেগপ্রবণ। পরের দিন তিনি রাতে থাকলেন, রাত্রিবাস করলেন, বিকেলে এসেছিলেন। পরের দিন সকালে তারাশঙ্করকে বললেন যে একটা আসরের ব্যবস্থা করো, আমি একটু গান গাইব। তো ফুল্লরা মায়ের থান এখনো সেরকমই আছে, নির্জন প্রায়। তখন সেই নির্জন ফুল্লরা থানে তারাশঙ্কর গানের একটা ব্যবস্থা করেছেন। এবং কাজী নজরুল ইসলামের এত জনপ্রিয়তা ছিল, তিনি আসছেন শুনে বহু শ্রোতা উপস্থিত হয়েছেন, গ্রামের সাধারণ মানুষ, হিন্দু মুসলমান সবাই উপস্থিত হয়েছেন। আর কাজী বন্ধুর পুত্রশোক নিবারণের জন্যই হবে সেখানে বসে এক এক করে গান রচনা করছেন আর গাইছেন, সবই ভক্তিগীতি, শ্যামাসঙ্গীত। তো সেই গানগুলো শুনতে শুনতে যারা আধ্যাত্মিক মানসিকতা, তাদের কোনো নির্দিষ্ট ধর্ম আর গণ্ডি তখন থাকে না, এই গানগুলোই এমন। এবং আমাদের আজকের এই বিভেদের পরিবেশে দাঁড়িয়ে আমাদের নতুন করে এই গানগুলো মনে হয় যে কতটা ভালোবাসা দিয়ে, বা আমরা কাজীর চোখ দিয়েও কি দেখতে পেরেছি, আমরা ওই আধ্যাত্মিক যোগসূত্রটা পেরেছি। আমি একটা দুটো গানের একটু লাইন্স বলছি, যেটা বলতে খুব ইচ্ছে করে, মানে ভালো লাগে, সবাইকে শোনাতেই ইচ্ছে করে। যে আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, ওগো মা হলেন মোর মন্ত্রগুরু, আমার ঠাকুর হলেন রাধাশ্যাম। বাহ! শ্যামা সঙ্গীত এইরকম যারা পরে লিখেছেন তাদের সঙ্গে কোথাও গিয়ে আর কি তুলনা করার বিষয় নয়, কত শ্রেষ্ঠত্ব তৈরি হয়ে যায় আর কি। আমার হাতে কালি মুখে কালি, আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, মোর লেখাপড়া হলো না মা, আমি ম দেখিতেই দেখি শ্যামা, আমি ক দেখিতেই কালি বলে নাচি দিয়ে করতালি। তো এই একাধিক গান, যে কালো মেয়ের পায়ের তলা, এটা খুব বিখ্যাত গান। দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন। আসলে মাকে তিনি যেভাবে দেখেছেন, এটাও একটা দেখা, এটাও একটা দৃষ্টিকোণ, যে নারী মানে শুধুই প্রেয়সী বা আকাঙ্ক্ষিতা নারী নন। এবং নজরুলের ব্যক্তিগত জীবনেও তিনি তার নিজের মায়ের সঙ্গে তো সম্পর্ক একটা সময় একটু অভিমানত হয়েছিলেন, তো মায়ের প্রতি ভালোবাসা তো আলাদা ছিলই। কিন্তু পরবর্তীকালে বিরজা সুন্দরী দেবীকে তিনি অসম্ভব ভালোবাসতেন, মায়ের মতন দেখেছিলেন। এবং কাজী যখন অনশনে বসেছিলেন, সেই গল্পটা আমরা সবাই জানি, যে বিরজা সুন্দরী দেবী এসেই অনশন ভঙ্গ করলেন, তার কথাই শুনলেন, কারোর কথা শুনছিলেন না। তো সেই মা এবং সন্তানকে নিয়ে অনেক কবিতাও আছে, মা হয়ে লেখা কবিতা, সন্তান হয়ে মায়ের জন্য বেদনা, এইরকম দুটো অবস্থানে কাজীর কবিতা আছে। নজরুল ইসলাম এইভাবেই দেখেছেন। তো সেই ব্যক্তি মা,
কেউ কোথাও বিশ্ব মায়ে গিয়ে পৌঁছেছে, মানে মায়ের ওই বিশ্বজনীন রূপটাকেও তিনি তার গানে প্রতিষ্ঠা করেছেন। আসলে কবি নজরুলের বোধহয় শ্যামা মা, প্রকৃতি মা এবং মা, এই তিনটে বোধহয় মিলেমিশে ওনার কাছে এক হয়ে গিয়েছিল কোনো একটা জায়গায়। এই বিভেদটা না কবি আসলেই সাম্যবাদের কবি। তিনি কোনো সময় নেই দূরত্ব তৈরি করতে পারেননি, তিনি সর্ব অর্থেই মিলেমিশে যেতে চান। এই আবেগটাই তার কবিতার শক্তি, কিন্তু বারবার করে আসে। কাজী নজরুল ইসলাম গদ্য রচনায় অদ্ভুতভাবে অকপট। কবির কিছু কিছু গদ্য চর্চায় যে কোনো সন্ধানী পাঠক অনুভব করতে পারবেন কবির মর্মবেদনা, অভিমান, বিরহের আবহ, যেন ঝরে পড়েছে এক রাশ দীর্ঘশ্বাস। হয়তো কবির নিকটজনের বিদায় বেদনা কিংবা সমব্যথী বন্ধুর শূন্যতা তাকে বড্ড বেশি নিরালা করে দিয়েছিল। কবির জীবনের অভিজ্ঞতা থেকেই কি জন্ম নিয়েছিল এই সব বিরহের গান এবং কবিতা? তো একটু আমরা গদ্য নিয়ে যদি একটু আলোচনা করি। কাজী নজরুল ইসলামকে নিয়ে আসলে একটা আমরা বুঝতেই পাচ্ছি সবাই যে একটা আলোচনার চক্রের মধ্যে তার পুরো রচনাকে ধরে নেওয়া যায় না। আর প্রথম শুরু করেছিলেন গদ্য দিয়ে, প্রথম গ্রন্থটাও গদ্য গ্রন্থ, এবং উনি যে উপন্যাস যে লিখেছিলেন সেখানেও সেই নারী মানসিকতা আলাদা করে একটা বিচার্য, সেটা কিন্তু একটা আলাদা গবেষণার বিষয়। এবং প্রথম উপন্যাস থেকেই যে তিনি একাধিক লেখায় তিনি যে এক্সপেরিমেন্ট যেটাকে বলি উপন্যাসের প্যাটার্ন নিয়ে, যে শুধু পত্রের বিনিময়ে উপন্যাস রচনা, সেটা কিন্তু তিনি সেই সময় করেছিলেন। কিন্তু তিনি কবিতা এবং গানে এত বিখ্যাত হয়ে গেছিলেন এত দ্রুত যে গদ্যটা বোধহয় কোথায় একটু অবহেলিত হয়ে গেল, তার গদ্যটাও একটু কম পঠিত হলো। কাজী নজরুল ইসলাম বলতেই কবিতা এবং গান সামনে চলে এলো। তবে গদ্য নিয়ে বলতে গেলে এটার একটা বিস্তার দরকার। হ্যাঁ, আমি চাইবো যে কাজী নজরুল ইসলামের গান কবিতা যেরকম আমরা শুনি, পাঠ করি, আবৃত্তি করি, উচ্চারণ করি বারবার, সেরকম গদ্যটাও যদি পড়েন তাহলে একটা আলাদা স্ট্রাকচার, যেভাবে গদ্য লিখতেন সেটাও উঠে আসবে, ভাষা এবং স্ট্রাকচার। এবং কবিতার মধ্যেও যেরকম তার কোনো নিজেকে লুকিয়ে রাখার প্রয়াসটা ছিল না, গদ্যেও কিন্তু সেটা ছিল না। গদ্যেও অনেক স্পষ্ট করে নিজের আবেগকে ব্যক্ত করেছেন গদ্যেও। দিদি, কবিকে নিয়ে আলোচনা করতে থাকলে আমাদের আধ ঘন্টার সময় বোধহয় যথেষ্ট নয় আর কি। মোটামুটি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো যেতে যেতে আমাদের যারা আজকে শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের জন্য আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? হ্যাঁ, বার্তা মানে কাজী নজরুল ইসলামকে পাঠ করাটাই বোধহয় একমাত্র বার্তা। তাকে যদি আমরা এতদিন পরও সঠিকভাবে অনুভব করতে চাই, তিনি কি বলতে চেয়েছিলেন তার কবিতায় এবং গানে, শুধু সেটা যেন বইয়ের পাঠ্যসূচিতে না থাকে, তার জীবন যাপন এবং তার লাইন্সগুলোকে কোথাও গিয়ে মন্ত্রের মতন আমাদের অবলম্বন করার দিন বোধহয় আজকে এসেছে। এত দিন পরেও কবির কিছু কিছু লাইনের যার জন্য যৌক্তিকতা হারায়নি। আমার মনে হয় কাজী নজরুল ইসলামকে আরও পাঠের প্রয়োজন আছে। হ্যাঁ, এটাই একজন কবির প্রতি সব থেকে শ্রেষ্ঠ তাকে দেওয়া হয়, তাকে ভালো করে পড়লে। মানে একজন সাহিত্যিক কবির তো এটাই একমাত্র চাহিদা, তাকে আমরা আরেকটু পড়ি, আরেকটু জানি। হ্যাঁ, সেইটুকুই বার্তা কবির জন্মদিনে, এইটুকুই শুধু চাওয়ার। আমরা যারা সাহিত্য সেবক, আমাদের কাছে এটাই আমরা চাই যে কবিকে আরও সবাই পড়ুন বেশি করে। ঠিক। দিদি, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে অনেকটা সময় আমাদের দিয়েছেন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শ্রীরামপুর কলেজের অধ্যাপক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং নজরুল গবেষক ঈশা দেবপাল। দিদি, মহিলা মহলের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরও অনেক ধন্যবাদ। নমস্কার।